আমি অখিলেশকে জানাই অনেক শ্রদ্ধা, প্রণাম, সালাম, দোয়া, দণ্ডবত। আপনারা সবাই জানেন 21শে জুলাই নামে তৃণমূল সরকারের একটা নাটক হয়। সামনে আসছে জুলাই মাস, তাই তৃণমূলের আবার একটা নাটক দেখা যাবে। তো আমরা এই জুলাই মাসটাকে তো ছেড়ে দিলাম, এটা আসছে। এর আগে যে জুলাই মাস মানে 2024 সালের জুলাই মাসে আমাদের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 21শে জুলাইয়ের মঞ্চে কি বলেছিলেন সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আর সেটা নিয়ে একটু খেললি করা হবে। তো তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, একটু স্কিপ করবে না। अरे हाँ भाई हाँ। তো হে বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। बहुत बहुत धन्यवाद अखिलेश जी। मुंबई में आपका साथ मेरे को बात हुआ था और आपने मेरे को एक कहने पे स्वीकार कर लिया। 2024 সালে উত্তরপ্রদেশের একটা বড় চোর সে এসেছিল পশ্চিমবঙ্গে। শহীদদের যে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন অনুষ্ঠান হয় তৃণমূলের, যে একটা নাটক হয়, একটা রঙ্গমঞ্চ, ওখানটায় শহীদদের স্মরণে কোনো সমাবেশ হয় কিনা ভোটের প্রচার হয় সেটা আপনি ধরতেও পারবেন না। তো এটা এক ধরনের ভোটের প্রচারই বলা চলে। তো এই প্রচারে এসেছিলেন যে উত্তরপ্রদেশের সবথেকে বড় চোর, যার নামে সিবিআই আয়ের থেকে তার বেশি সম্পত্তি এটার একটা মামলা করেছিল। তো এই মামলায় তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কোর্টে, তার নামে চার্জশিটও পেশ হয়েছে। তো এখানটায় ইনি এসছেন ইনার যে শহীদরা আছে তাকে শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করতে। মানে চোরে চোরে এমনভাবে এরা মিলে যেতে চাইছে যে পুরো সবাই মিলে চুরি করতে চাইছে, একজন এখানটায় মারছে হতে হচ্ছে না। এদের স্বপ্ন হচ্ছে পুরো ভারতটাকে লুটে নেওয়ার। अपने साथ में किरणमय नंदी, ललित जी और भी बहुत सारे दोस्त को लेके आई हुई है। बंगाल का साथ मैं चाहती हूँ हिंदुस्तान का रिलेशन अच्छा हो। এখানটায় আমার সবথেকে একটা বড় প্রশ্ন আছে যে এই জায়গায় তৃণমূল সরকার কি প্রচার করতে আসে, বা কারা যে শহীদ এদেরকে কেন বলা হয়? এরা কি দেশের জন্য স্বাধীন হয়েছিল? দেখো, একটা শহীদ সমাবেশ, এখানে তুমি এসছো শহীদদের শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করবে, তাদের নামে কিছু বলবে, তারা কে কি করেছে সেটা বলবে। তা না করে ইডি সিবিআই এইগুলোই হয় তোমাদের ওটা রঙ্গমঞ্চ। ওই রকম রঙ্গমঞ্চে যারা যারা উপস্থিত থাকেন তাদেরকে আমার করজোড়ে নমস্কার। এখন যিনি আছেন নচিকেতা চক্রবর্তী, তিনি এমন একজন মানুষ যিনি বামফ্রন্টের আমলে পুরো গর্জে উঠেছিলেন। তারপরে যখন তৃণমূল এলো, তার মুখে যখন টাকা ছুঁড়ে মারলো, তখন তিনি শান্ত হয়ে একটা কোনায় বসে থাকলেন এবং যখন তখন একটা করে গান গাইলেন, তুমি আসবে বলে। जैसे कभी धूप आता है, बारिश होता है, उसका बाद ऐसे बहुत दिन हो गया, इनफ इज इनफ। যার পিসি আছে তার সব আছে, যার পিসি নেই তার কিছুই নেই। এইরকম একজন একদম পারফেক্ট পিসি, এরকম পিসি আমার মনে হয় না পুরো দুনিয়াতে কেউ পেয়েছে। তো একজনেরই পিসি আছে যে পিসি তাকে সোনার চামচ দিয়ে ভাত খাওয়ায়। একজনের পিসি আছে যে পিসি তাকে কালীঘাটে বড় করে একটা বাড়ি করে দেয়। একজনের পিসি আছে যে পিসি তাকে 22টা 23টা করে গাড়ি দেয় যাতায়াতের জন্য। যার পিসি আছে তার সব আছে, যার পিসি নেই তার কিচ্ছু নেই। মনে রাখতে হবে আমরা যত জিতব তত আমাদের নরম হতে হবে। আমরা যত জিতব তত আমাদের দায়িত্ব বাড়বে। আমরা যত জিতব তত মানুষের কর্মী হতে পারবো। তৃণমূল কর্মী মানে দেখো, তোমরা জিতে আর কি করবে না করবে সেটা আমরা জানি না, কিন্তু তোমরা জিতে যে মানুষের পেছন মেরে দেবে, মানুষের চাকরি খেয়ে নেবে, চুরি করে তোমাদের যে শিক্ষামন্ত্রী তার বান্ধবীর খাটের তলায় টাকা পাওয়া যাবে, তোমরা জিতে যে মানুষের এমন কর্মী হবে যে মানুষগুলোকে দিনে দুপুরে খুন করবে, বাড়ির মা বোনেরা দিনে রাতে ধর্ষিত হবে, তখনই তোমাদের কর্মী হওয়াটা সার্থক হবে। আর এই 21শে জুলাইয়ের যে মঞ্চ, এটাও সার্থক হবে। শহীদেরা প্রাণ দিয়েছিল এইসব কিছুর কারণেই, চুরি জোচ্চুরি ডাকাতি ঠকবাজি চিটিংবাজি এগুলো করার জন্যই শহীদেরা প্রাণ দিয়েছিল। শহীদগুলোও মনে হয় সেই রকমই ছিল হয়তো। তৃণমূল কংগ্রেস শুধু রাজনৈতিক দলের কর্মী নয়, তৃণমূল কংগ্রেস একটা সেবার কাজকর্মের প্ল্যাটফর্ম। মনে রাখবেন। একদম পুরো একদম সঠিক কথা বলেছো। তৃণমূল কংগ্রেস একটা সেবায়তনের প্ল্যাটফর্ম। আর এই সেবায়তন এমন একটা সেবায়তন যেখানে প্রত্যেকটা লোকের চাকরি করতে হলে পয়সা দিতে হয়। মিউনিসিপ্যালিটির অফিসে একটা সাইন করতে গেলে টাকা দিতে হয়, একটা পঞ্চায়েত প্রধানের সাইন নিতে গেলে টাকা দিতে হয়, একটা স্কুলে তুমি যদি একটা সার্টিফিকেট আনতে যাও সেখানে তোমাদের স্কুলের যে যিনি সভাপতি থাকেন ওনাকে টাকা দিতে হয়। এই রকম করে যে মানুষের যে সেবা, এই রকম সেবা ভগবান শ্রীকৃষ্ণ করেছেন কিনা আমাদের জানা নেই। কৃষ্ণ হচ্ছেন অর্জুনের সারথি হয়েছিলেন, আর আমাদের মমতাময়ী মাতা তিনি কৃষ্ণের সেই রথে চড়েছিলেন কিন্তু ভাইপোর সারথি হয়ে। ये बड़ी अच्छी बात कही आप। এখানে আমি বিত্তবান চাই না, আমি বিবেকবান চাই। তোমাদের দলে এত এত বিবেকবান পুরুষেরা আছে, সেই পুরুষেরা কোনো একটা জায়গায়
কোনো কিছু করতে গেলে টাকা নেয়। এত বিবেকবান পুরুষ আছে যারা 26,000 লোকের চাকরি খেয়ে নিল, আরও হয়তো 52,000 লোকের চাকরিও খেয়ে নিতে পারে। আর তোমাদের দলে এত বিবেকবান পুরুষরা আছে যারা দিনে দুপুরে মা বোন তুলে গালি দেয়। এরা পুরুষ নয়, এরা হচ্ছে মহাপুরুষ, কারণ এদের পুরুষত্বটা নেই, এদের মহাপুরুষত্ব আছে। অনুব্রত মণ্ডলের মতো লোক তোমাদের দলের একটা রত্ন, ওই রকম যে রত্ন ওগুলোকে তুমি পাবে না, ওকে সামলে রেখো। যার বিবেক আছে, যার আবেগ আছে, যার অশ্রু আছে, যার শরৎ আছে, যার ভাদ্র আছে। তুমি যদি পুরো 21শে জুলাইয়ের সবার কথাগুলো শোনো, এখানটায় যেসব শহীদরা আছেন, প্রথমে এইসব শহীদের নামই নেওয়া হয়নি, 1 নম্বর কথা। আর 2য় নম্বর কথা হচ্ছে, এই যে শহীদ দিবসগুলো বছরের পর বছর পালন করে আসা হচ্ছে, এই শহীদ দিবসগুলোতে আমরা ভোটে কত রেজাল্ট করেছি, আমাদেরকে আগে কী করে কাজ করতে হবে, মনে হচ্ছে এটা কর্মী সভা। এখানে শহীদ সমাবেশ হয় না, শহীদের নামে নাটক হয়। আর এরা যে শহীদ, এরা কার জন্য শহীদ হয়েছিল এবং কিসের জন্য শহীদ হয়েছিল? এরা কি দেশের কোনো সম্পদ? তাহলে রেড রোডে এরকম জাম করে তোমরা এরকম সমাবেশ করছো, লজ্জা করে না? মুখে এতটুকু লজ্জা থাকলে তোমরা এরকম করতে না। ব্রিগেডের মাঠে গিয়ে করো, ওখানে তো খোলা আছে। কেন ফালতু ফালতু এখানটায় ধর্মতলার মোড়ে এখানে মারাচ্ছ বলো তো? একটা সিট কংগ্রেসকে, একটা সিট বিজেপিকে। ওরা কোনোদিন কিছু করেছে আপনাদের জন্য? একদম একদম। কংগ্রেস কিছু করেনি, বিজেপি কিছু করেনি, সিপিএম কিছু করেনি। করেছে তো একমাত্র আমাদের দিদিভাই। 26,000 লোকের চাকরি চুরি করেছে, আয়ুষ্মান কার্ড কেন্দ্রীয় সরকার ওটা হতে দেয়নি। তৃতীয় কথা হচ্ছে 100 দিনের কাজের টাকা এত পরিমাণে চুরি করেছে যে 100 দিনের কাজের টাকা দেওয়াই বন্ধ করে দিয়েছে। আমাদের দিদি এতটাই দয়াবান, এতটাই মানবিক যে একটা মানুষ সে যদি কোনো কারণে হসপিটালে ভর্তি হতে যায়, তাকে কোনো নেতার রেফারেন্স আনতে হয়। আমাদের দিদি এত পরিমাণে মানুষের সেবা করেছে, যেখানটায় হসপিটাল আছে ওখানে অর্ধেক জায়গায় ডাক্তার নেই, আর ডাক্তার আছে তো ইলেকট্রিসিটি নেই। এরকম অনেক রকমের পরিকাঠামোগত উন্নয়ন এত দিদি করেছে যে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। করবেও না, মনে রাখবেন। এসছেন দেব থেকে শুরু করে, শতাব্দী থেকে শুরু করে, জুন মালিয়া থেকে শুরু করে, শ্রাবন্তী থেকে শুরু করে, টোটাল টেলি স্টাফ যারা এসছেন, রাজ চক্রবর্তী থেকে শুরু করে, আমার স্পোর্টস পার্সন যারা এসছেন, যেই সব লোকেদের নাম নিল, ওই সব লোকেরা যেদিন ভোট হয়ে যায় তার পরের দিন থেকে ওদেরকে আর ওই এরিয়ায় দেখা যায় না। তো এরা হচ্ছে সেলিব্রিটি মানুষ, এরা দেশের জন্য কী সেবা করবে, এরা সমাজের জন্য কী উন্নতি করবে, এটা দিদি জানে আর ওরা জানে। যারা গ্রাউন্ডে থেকে লড়াই করে, যারা হচ্ছে গ্রাউন্ডে অন্যান্য রাজনৈতিক দলের সাথে মার খায়, যারা সিপিএমের কাছে অত্যাচারিত হয়ে তোমার দলে এসছে, তাদেরকে তুমি সিট না দিয়ে, তুমি যারা কোনো দিন পার্টির অ আ পর্যন্ত জানে না, তাদেরকে নিয়ে এসে এমপি এবং এমএলএ এইরকম অনেক কিছু বানিয়ে দিচ্ছ। তো তুমি আমাকে এখানটায় কথা বলো, যারা মানুষের জন্য এতদিন ধরে করলো, যারা মানুষের জন্য ভাবে, তাদেরকে তুমি কি জায়গাটা দিয়েছো, বা তারা কোন পদে থেকে মানুষের জন্য সেবা করবে? তোমার দলে রাজ চক্রবর্তীর মতো লোকেরা, যারা কোনোদিন রাজনীতির রটাই বোঝেনি, যারা কোনোদিন মানুষের কাছে যায়নি, যারা মানুষ কী চায় তারা জানে না, তো এইরকম মানুষকে যদি তুমি নিয়ে এসে এইরকমভাবে ভোটে জিতিয়ে পার্লামেন্টে পাঠাও, ওরা তো কোনোদিন পার্লামেন্টে যায়ই না। এক সময় গিয়ে দেবের উপস্থিতি মাত্র 11% বছরে দেখা গেছে। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, এইসব লোককে ভোট দিয়ে জিতিয়ে পাঠিয়ে সাধারণ জনগণের কী লাভ হবে, বা এরা যে সাধারণ জনগণের কোন দাবি পূরণ করতে পারবে? নাটকের একটা মঞ্চ থাকে, এই মঞ্চটা হচ্ছে সেটাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিদি। কিন্তু তাও ভুল বুঝিনি আমি। আমরা দায়িত্বে আসার কয়েক বছর আগেও, মনে রাখবেন, বাংলার দারিদ্র সীমার নিচে ছিলেন 57.60% মানুষ। এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি পড়াশোনা না করে, তিনি কারুর কোনো কথা না নিয়ে, কোনো রকম কোনো রিসার্চ না করে, তিনি জনগণের সামনে এসে কোনো একটা সংখ্যা বলে দিলেই উনি ভাবেন মানুষ তো বোকা। আসলে ওনার কোনো দোষ নেই, এখানটায় মানুষকে বোকা বানিয়ে রেখেছেন উনি। 1970 সালে তখনও পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী যে শতাংশের বিচারটা করলেন, অতটাও জানি 1970 সালে ছিল 50% দারিদ্র সীমার নিচে। তো এই দারিদ্র সীমার নিচে যে 50% মানুষ ছিল, এটা যখন ধীরে ধীরে গেছে, ওটা কমে কমে গেছে। তো আমাদের মুখ্যমন্ত্রী কোন ডেটার উপর ভিত্তি করে এরকম ভাষণ দিতে আসেন সেটা আমাদের জানা নেই। আর এত মূর্খ, এত গণ্ডমূর্খ, এর মাথায় যদি এতটুকু বুদ্ধি থাকতো তাহলে আজকে এখানে থাকতো না। জানি না। আর আমাদের মা মাটি মানুষের সরকার, তার আমলে 57% থেকে কমে এটা এসছে মাত্র 8%-এ। ওটাও আমরা 0 করে দেবো। মনে রাখবেন, 40%-এর ওপর দারিদ্রতা আমরা কমিয়ে দিয়েছি। 2009 থেকে 10 যখন সিপিএম ক্ষমতাচ্যুত হবার সময়, তখন দারিদ্র সীমার নিচে মানুষের হার ছিল 24%। তারপরে আজ 10 বছর নয় 13 বছর পরে 2023 সালে যখন আবার জনগণনা হয়েছিল, সেই জনগণনায় দেখা গেছে
14.6% এখনও পর্যন্ত গরিব মানুষ আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করে। তো মুখ্যমন্ত্রী এখানটায় 8%, তিনি কোন ডেটার ভিত্তিতে বললেন, তিনি প্রকাশ করছেন এক আর বলছেন আরেক। মানুষকে যে গণ্ড মূর্খ কী করে বানিয়ে রাখা যায় সেটা আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমাদের শিখতে হবে। তো উনি যে কথার জালে মানুষকে ফাঁসিয়ে এতদিন তাদেরকে নিজেদের ফরে করে রেখেছেন, এটা কিছুদিন পরে আবার শেষ হয়ে যাবে। তো আমাকে এখানটায় একটা কথা বলো তোমরা, যে 57% থেকে 40% গেলে 8% কী করে থাকে? তো এখানটায় যেসব মানুষেরা বসে বসে শুনছে তাদের ভাই ধৈর্য আছে, আর তারা হয় চটি চাঁটা, নয় ওরা গণ্ড মূর্খ, এদের মাথায় একটু বুদ্ধি নেই। তো আমাদের মুখ্যমন্ত্রী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলছেন, তার পেছনে যত গুণীজ্ঞানী ব্যক্তি আছেন ওনারা কোনো প্রতিবাদই করেন না। কারণ ওনারা জানেন যে দিদির যদি কোনো কথায় আমরা টোকা মারি তাহলে সন্ধ্যাবেলা হচ্ছে ঘরে পুলিশ এসে যাবে, নাহলে তোমাদের অপমান হতে হবে, তোমাদের কাজ চলে যাবে, তোমরা খেতে পাবে না, এরকমই হবে। তাই এনারা চুপ করে আছেন, এরা হচ্ছেন বুদ্ধিবীচি। মাদারের বাচ্চা। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রীর জন্য আমরা 60,000 কোটি টাকা খরচ করেছি। আমাদের মুখ্যমন্ত্রীর পেটে যদি এতটুকু পরিমাণে বিদ্যা থাকতো তাহলে তিনি বলতেন না যে আমরা এত টাকা খরচ করেছি। 500 টাকা, 1000 টাকা দিয়ে যদি তোমার দারিদ্র সীমা ঘোচানো যেত, তাহলে আমাদের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিশ্বের সবথেকে বৃহত্তম একজন বিখ্যাত মুখ্যমন্ত্রী হয়ে তিনি সবার সামনে আসতেন। তার ডাক পড়তো হোয়াইট হাউসে, তিনি হোয়াইট হাউসে গিয়ে থাকতেন, বসতেন, খেতেন, সব কিছুই করতেন। আরো লক্ষ্মীর ভাণ্ডারের অনেক প্রাপক, বিধবা ভাতা, বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব, এবং আমাদের কাছে যে লিস্ট আছে তা নিয়ে কাজ হবে। লক্ষ্মীর ভাণ্ডারেই শুধু 2,15,00,000 মহিলাকে আমরা 40,000 কোটি টাকা এর মধ্যে দিয়েছি, মনে রাখবেন। বিধবা ভাতা প্রায় একটু বর্ষাতে 21-এ হবে, এটা ঈশ্বরের আশীর্বাদ। দেখো ওইখানটায় ধর্মতলায় দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে এত এত মানুষের সামনে মিথ্যে বলার জন্য একটা সাহস লাগে। তো এই সাহসটা যখন মুখ্যমন্ত্রীর আছে, তো মুখ্যমন্ত্রী তিনি অনেক কিছু করেছেন মানুষের জন্য। এত এত মিথ্যে, এত এত ভুরি ভুরি মিথ্যে কথা, এগুলো কোনো সাধারণ মানুষের দ্বারা সম্ভব নয়। এনাদেরকে ছোটোবেলা থেকে ওইভাবে মানুষ করা হয়েছে যে দেখ বাবু, বড় হয়ে কিন্তু তোদেরকে মানুষকে ঠকাতেই হবে, আর মানুষকে পদে পদে মিথ্যা কথা বলতে হবে। তোরা যদি মিথ্যে কথা না বলতে পারিস তাহলে মানুষ তোদের ভোট দেবে না। এটা ওনাদের ফ্যামিলি থেকে শেখানো হয়েছে। थोड़े मैनर सीख लो, एथिकेट सीख लो, तमीज सीख लो। তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু হবে। আমি বিবেকবান চাই, বিত্তবান চাই না। কেন জানেন? পয়সা আসে চলে যায়, সেবার কোনো বিকল্প। এর মুখ্যমন্ত্রী তিনি দয়াময়ী, তিনি হচ্ছেন মমতাময়ী, তিনি চান বিবেকবান, কিন্তু তার দলে একটাও বিবেকবান লোক নেই, সবাই বিত্তবান। কারণ এই দুদিন আগে যাদের খাওয়ার জন্য টাকা ছিল না, আজকে তাদের বাড়িতে দুটো গাড়ি, একটা 4তলা বাড়ি এবং অনেক রকমের সব দামি আসবাবপত্র। তো আমাদের মুখ্যমন্ত্রী কাকে বিত্তবান আর কাকে বুদ্ধিমান, কাকে বিবেকবান এইসব বলছেন? তো মুখ্যমন্ত্রী নিজে কি সেটা আগে বলুন, তারপরে অন্য কাউকে কিছু করতে যাবেন। আপনার মতো ছোটো লোক মানসিকতার মানুষ পৃথিবীতে আর দুটো জন্মেছে কিনা তাও আমাদের জানা নেই। কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি যুব সমাজের ক্ষতি করছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি মিথ্যে কথা বলছেন। এতটুকু যদি আপনার বিবেকে বাঁধতো তাহলে মিথ্যে কথাগুলো কম বলতেন। এত মিথ্যে রাখেন কোথায়? রাত্রে ঘুম হয়? বলেন কি? আমি চাই আপনারা গরিব থাকুন, মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন। দেখো তুমি একটা সময় গিয়ে যতই মিথ্যে কথা বলো না কেন, মানুষের সামনে সত্যি কথাটা কিন্তু বেরিয়ে আসে। তো আমি এখানটা একটা কথা বলতে চাই, যিনি আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি চাই আপনারা গরিব থাকুন, আবার ইনি নাকি আমাদের দারিদ্র সীমার নিচ থেকে সবাইকে বার করে দিয়েছেন, ইনি নাকি সব কিছু করে দেন। এনার মতো এত করনেওয়ালা আদমি পুরো দুনিয়াতে নাই। উনি বলছেন যে আপনারা গরিব থাকুন, আমি চাই ঘরে যা আছে তাই খেয়ে পড়ে থাকুন। তো মিথ্যে কথা বলতে বলতে এর এমন একটা পজিশনে গেছে যে এ আমাদের পশ্চিমবঙ্গটাকে পুরো শ্মশানে নিয়ে গিয়ে বা কোনো কবরস্থানে নিয়ে গিয়ে পুরো ধামাচাপা দিয়ে রেখে দেবে। এর ভাইপো, এর ভাইরা, এরা এত পরিমাণে আমাদের পশ্চিমবঙ্গবাসীকে লুটেছে, যখন কোনো অন্য রাজনৈতিক দল আসবে সে দিশেহারা হয়ে খুঁজবে যে কোন কেসটার তদন্ত আগে হবে আর কোনটার পরে। আমার লোভ করবার দরকার নই, আমরা লোভী হতে চাই না। একদম তোমরা লোভী হতে চাও না, কিন্তু তোমরা ভোগী হতে চাও, যে মানুষের গলা টিপে মানুষের থেকে টাকা আদায় করে কি করে সেই টাকায় ফুর্তি আয়েশামি করতে পারো সেটাই তোমরা চাও। কারণ তোমাদের যে মানসিকতা, সেই মানসিকতার মানুষ পশ্চিমবঙ্গের খুব কমই আছে। তৃণমূলের যেসব নেতারা আছে যারা দিনের বেলায় সাধু সাজে আর রাত্রেবেলায় দেশি বাংলা মদ খায়, দিয়ে পুলিশের মা বোনকে গালাগালি করে, এটাকেই তো বন্ধু বলে, এইটাকেই বন্ধু বলে। আর দলের সম্পদ কারা জানো? অনুব্রত মণ্ডলের মতো লোকেরা, যারা দিনে দুপুরে গালাগালি করে। এদের মতো লোকগুলো যারা পুলিশের সামনে দাঁড় করে বলছে 2 ঘন্টার মধ্যে সব ঘরবাড়ি জ্বালিয়ে দেবো, বলছে নির্দলকে বোমা মারুন, তখন আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন কেষ্ট একজন ভালো সংগঠক। তো এখানটায় প্রমাণিত হয় মুখ্যমন্ত্রী কতটা পরিমাণে সহানুভূতিশীল আর কতটা পরিমাণে ত্যাগী মানুষ।
তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর দেখতে থাকো বাংলার কোণে ঘর।